এই রেসিপিটা যখন থেকে দেখেছি আমি এই রেসিপিটা করার জন্য একদম অজ্ঞান হয়ে গিয়েছি বলা চলে। অসম্ভব রকমের ভালো লেগেছিল আমার এই রেসিপিটা। ঢ্যাঁড়স যদিও আমার অনেক বেশি পছন্দ, এর জন্য এই রেসিপিটা আরও বেশি ভালো লেগেছে। যখন আমি এই রেসিপিটা দেখি তারপরে আমি খুব সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই রেসিপিটা নিজে নিজে ট্রাই করব। যে কথা সেই কাজ, আমি আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। কিভাবে করে আমি এই ঢ্যাঁড়সের রেসিপিটা করেছি আমি সেই পুরো ভিডিওটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি, পরিমাণে কম আর বেশি হতে পারে। এরপরে ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। ধুয়ে তারপরে আমি এখানে লবণ মাখিয়ে নিয়েছি। লবণটা 1 টেবিল চামচ দিলেই হবে। 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটু ভালোভাবে ঢ্যাঁড়স মাখিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে আমি কীভাবে করে মাখিয়ে নিয়েছি। যেহেতু ঢ্যাঁড়স আস্ত, এর জন্য যদি মাখাতে একটু প্রবলেম হয় বোলের মধ্যে নিয়ে একটু ঝাঁকি দিলেই হয়ে যাবে। দেখা যাচ্ছে 2 মিনিট ধরে যদি একটু ঝাঁকানো হয় তাহলে কিন্তু সব লবণগুলো ঢ্যাঁড়সের মধ্যে মিশে যাবে। আমি হাত দিয়ে পারছিলাম না, এর জন্য আমি নিজে নিজে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে 10-15 মিনিট রেখে দিয়েছি। দশ 15 মিনিট রেখে দেওয়ার পরে এই যে ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে গিয়েছে, অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে। আসলে আমি এটা আগে কখনো এরকমভাবে রেসিপি করিনি, যার জন্য আমার এই ধারণাটা ছিল না। তবে এই রেসিপিটা দেখার পরে আমি যে করেছি আমার কাছে খুবই অবাক লেগেছে যে ঢ্যাঁড়স দিয়ে এত সুন্দর এত ভালোভাবে রেসিপি বানানো যায়। এরপরে আমি এখানে সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সের শুধু বোটার অংশ আর পিছনের অংশটা ফেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি আমি। তারপরে এই যে কেটে নেওয়ার পরে যখন আমি একটা প্লেটের মধ্যে রেখেছি, কত সুন্দর দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর হয়েছে। কাটাগুলো যদিও টুকরো টুকরো করে কাটিনি, 2 পাশ থেকে কেটেছি, কেটে তারপরে এভাবে করে প্লেটের মধ্যে রেখেছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আমি রেসিপি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ সব যখন কাটা হয়ে গিয়েছে এরপরে আমি পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি। যে কড়াইয়ে আমি রান্না করব সেখানে তেল গরম করে নিয়েছি। এরপরে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যদিও আমি রেসিপিতে দেখেছি শুকনো মরিচ ব্যবহার করেছি, কিন্তু আমি শুকনো মরিচ ব্যবহার করিনি, আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। যাই হোক, কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো আসে, সবজির সাথে কাঁচামরিচের ফ্লেভার দারুণ যায়। এর জন্য আমি বুদ্ধি করে কাঁচামরিচ দিয়েছি। পরবর্তী রেসিপিতে আমি শুকনো মরিচ দিয়েও ট্রাই করব। এরপরে আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে তারপরে আমি ভালোভাবে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। ভেজে নেওয়া বলতে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাব আছে সেই ভাবটাকে ছাড়িয়ে নেব। এই যে আমি একে একে সবগুলো ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। প্রয়োজন হলে একটু ঢেকে দিতে হবে, কারণ যেহেতু তেল ছিটছে, একটু নিজের সাবধানতার জন্য একটু ঢেকে দিতে হবে। এরপরে ঢ্যাঁড়সগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি। যে তেলের মধ্যে আমি ঢ্যাঁড়স ভেজেছি সেই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। বেশি পরিমাণে ভেজে ফেলা যাবে না, একটু যেন কাঁচা কাঁচা থাকে। শুধুমাত্র পেঁয়াজের যে কাঁচা ঘ্রাণটা সেই ঘ্রাণটা চলে গেলেই হলো। এরপরে অর্ধেকটা যখন পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে যাবে এখানে আমি সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেউ 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, আমি 5 ফোড়ন ব্যবহার করিনি, আমি আস্ত জিরা ব্যবহার করেছি, কারণ আস্ত জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য। এরপরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একদম ভাজা শেষ হয়ে যাবে, মানে ঢ্যাঁড়স রেসিপিটা করার জন্য যেরকমটা প্রয়োজন ঠিক ওরকমভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হচ্ছে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে ভেজে রাখা যে ঢ্যাঁড়স সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি।
ঢেঁড়স দিয়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণে একদমই সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি ঢেঁড়সটা মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, এর জন্য একটু বুঝে লবণ দিতে হবে রান্না করার সময়, না হয়তো লবণটা বেশি হয়ে যাবে, পরে আর খেতে ভালো লাগবে না, অরিজিনাল যে স্বাদটা সেই স্বাদটা পাওয়া যাবে না। এরপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজ মরিচ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যদিও আস্ত থাকার কারণে যদি একটু নাড়াচাড়া করতে প্রবলেম হয়, অসুবিধে নেই, একটু ওভাবে করেই, মানে যদি ঢেঁড়সটা নরম হয়ে যায় তাহলে আর অত বেশি প্রবলেম হবে না। যদিও ভেজে নেওয়ার কারণে অনেকটা নরম হয়ে গিয়েছে ঢেঁড়স, এই যে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়াটা করতে আমার অত বেশি অসুবিধে হয়নি। এরপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বলতে 1 চা চামচ চিনি দিয়েছি এখানে, কারণ চিনি দিলে খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে, আর আমি যে রেসিপি দেখেছি সেই রেসিপিতেও চিনি দিয়েছিল। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা এমনিতে সুপার শপে যে চাট মশলা কিনতে পাওয়া যায় আমি সেই চাট মশলাটাই দিয়েছি, আমার কাছে স্পেশাল কোনো চাট মশলা ছিল না। এরপরে আমি চাট মশলা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চাট মশলাটা দেওয়ার পরে এই রেসিপিটার ফ্লেভার এত ভালো আসছিল যেটা বলার বাহিরে। দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার হয়েছে। আসলে যারা ঢেঁড়স খেতে বেশি পছন্দ করেন তারা এই ঢেঁড়সের রেসিপিটা করে দেখতে পারেন, অসম্ভব রকমের স্বাদ হবে। আর একবার যদি করে খান এই রেসিপি বারবার করে খেতে ইচ্ছে করবে। এই যে চাট মশলাটা দেওয়ার পরে আমি একটু সময় ধরে রান্না করে নিচ্ছি। নাড়াচাড়া শেষ করার পরে আমি এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করেছি। দেখাই যাচ্ছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে ঢেঁড়সটা, দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আসলে রেসিপিটা অনেক বেশি সুস্বাদু, আর একবার যদি কেউ করে খান তাহলে তারাই বুঝবেন যে এই রেসিপিটা কতটা সুস্বাদু। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে করে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে তারপরে জানাবেন যে আসলে কেমন হয়েছে এই রেসিপিটা। একদমই আনকমন একটা রেসিপি হয়েছে। আমি যদি এই ভিডিওটা আগে দেখতাম বা এভাবে করে বানানো যায় রেসিপি, সেটা যদি আগে জানতাম তাহলে আমি অনেক আগেই এভাবে করে রেসিপি শেয়ার করতাম। অসম্ভব রকমের স্বাদ হয়েছে এই রেসিপিটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।